আমি এখন যাচ্ছি লাট বাড়িতে, লাট সাহেবের বাড়ি। হরিয়ানার রাজ্যপাল থাকেন এখানে বাংলায়, হাওড়ার ৫৫ তলায়। হাওড়ার ৫৫ তলা কেমন জায়গা সবাই জানেন। সেখানেই বাড়ি অসীম কুমার ঘোষ। এই অসীম কুমার ঘোষ বাংলায় যারা বিজেপি করছেন বা করেন, বা বাংলার বিশাল অংশের জনতা তাকে চেনেন বিজেপি নেতা হিসাবে, বিজেপি কর্মী হিসাবে এবং মাটিতে লড়াই করা মানুষ হিসাবে। সেই অসীম কুমার ঘোষ রাজ্যপাল। আমরা যাচ্ছি তার বাড়ি, কথা বলবো তার সঙ্গে। তিনি এসছেন বাংলায়। এটাই এখন লাট সাহেবের বাংলার বাড়ি। একের পর এক মহাপুরুষের ছবি, সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন, রবীন্দ্রনাথ ঠাকুর, বাড়ির মুখে বিবেকানন্দ, আর একটু এগোলেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী আর মা কালী, তারাপীঠের মা তারা। আমরা কথা বলবো রাজ্যপালের সঙ্গে, কথা বলবো বাংলা নিয়ে, তার কথা নিয়ে। হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ আছেন আজকে ছাদে। আমি তার সঙ্গে ছাদে দেখাবো। নমস্কার স্যার। স্যার, আপনার এই ছাদ তো বিশাল সুন্দর, এত গাছপালা, আপনি বসে আছেন এখানে। আমি সকালে যখনই আসি নিজের বাড়িতে, আমি কিন্তু কিছু না বলে বসে গেলাম। হ্যাঁ, ঠিক আছে। এখানে আসি, একটুখানি গাছগুলো জল টল দিই, যত্ন করি। অনেক পাখি টাকি আসে সকালে। চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। ছাদটাকে মনে করি যে এটাও একটা ফ্লোর। রাজ্যপাল বলতে যে ব্যাপারটা বুঝি, আমরা কলকাতায় রাজভবন দেখেছি, অসীম কুমার ঘোষও হরিয়ানার রাজ্যপাল। সেই লাট সাহেব আছে না, সেই রকম ব্যাপার। স্যার, ওই রকম তো একটা বড় একটা ব্যাপার, তো আপনার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছি, ওইরকম কিছু তো মনে হচ্ছে না। এখন তো রাজভবন নেই, লোকভবন। ডোরস ডোরস আর ওপেন ফর দ্য অর্ডিনারি পিপল। আমিও সব সময় অ্যাপয়েন্টমেন্ট দিই, যত লোকই আসুক না কেন। হয়তো যেদিন আসছে সেই দিন দিতে পারি না, দুদিন পরে দিই। মাই ডোরস আর ওপেন। নামটা লোকভবন হয়ে গেছে না, এখন তো রাজারা থাকে না ওখানে। সময়টা পাল্টে গেছে। সময়টা পাল্টে গেছে। ওটা একটা রাজতন্ত্রের একটা প্রতীক ছিল ভবনটা। একটা ডিস্টেন্স ছিল, যারা শাসন করত এবং যারা প্রজা যারা ছিল। এখন সেই ডিস্টেন্সটা মানে চলে গেছে, এবং যত চলে যাবে তত ভালো। দ্য কানেকশনটা বিটুইন দ্য রুলার অ্যান্ড দ্য রুলড যত নিকট হবে, তত অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে ভালো, দেশের পক্ষে ভালো। আপনি তো হরিয়ানায় ম্যাক্সিমাম সময়টা এখন থাকেন, এসছেন কয়েকদিনের জন্য। এই আমাদের নতুন সরকার এলো, নতুন সরকার এলো, তো আমাকে অনেকে বলেছিল যে গভর্নর হিসেবে আসছেন, এটা তো একটা পলিটিক্যাল ইভেন্ট। আমি বলেছিলাম, দেখো, দুটো কারণে আসছি। এক হচ্ছে, আমি মনে করি, যেটা মোদিজিকেও আমি বলেছিলাম, ইট ইজ দ্য মোর এ কনস্টিটিউশনাল ইভেন্ট দ্যান এ পলিটিক্যাল ইভেন্ট। এটা সেরিমোনিয়াল কনস্টিটিউশনাল ইভেন্ট। দ্বিতীয়ত, আমি পশ্চিমবঙ্গের একেবারে শৈশবকাল থেকে রয়েছি। সেইখানে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। সেইখানে আমি মিউট স্পেক্টেটর হয়ে চণ্ডীগড়ে বসে থাকতে পারি না। আমি এর উইটনেস হতে চাই এই ঐতিহাসিক মুহূর্তে। সেই জন্য আমি এসেছি। আপনি রাজ্যপাল, আমি কিছুক্ষণের জন্য একটু ভুলে যাই, কিছুক্ষণের জন্য স্যার। তার আগে আপনি একজন অধ্যাপক, আপনি একজন বিজেপির কর্মী, এবং যে কর্মী যে সময়টায় পশ্চিমবঙ্গে কাজ করেছে, সে সময় তো বিজেপি বলতে তেমন কিছু ছিল না। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা আমাদের মতো বয়সের যারা, তারা বইয়ে পড়েছি, আমরা কিছু জানতাম না। কিন্তু আপনি সেই একটা বিপুল সময় ধরে পশ্চিমবঙ্গের যে বিজেপির ওঠা নামা, এগিয়ে চলা, মানে প্রতিটা পদচিহ্নকে আপনি হয়তো সামনে থেকে দেখেছেন। আমি শুনবো সেই কথাগুলো স্যার আপনার কাছে। দেখুন, ভারতীয় জনসংঘ স্থাপন করেছিলেন আপনার সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি।
তার বলিদান কাশ্মীরে ভারতীয় জাতীয় ঐক্যের স্বার্থে। আর তারপরে আমাদের এই বাংলাতে যারা ভারতীয় জনসংঘ বা পরবর্তীকালে ৮০ সাল থেকে ভারতীয় জনতা পার্টি তাকে সুদৃঢ়ভাবে গড়তে চেষ্টা করেছিলেন, অনেক ঘাম ঝরিয়েছিলেন, তাদের মধ্যে প্রথমেই আমার নাম আসে অধ্যাপক হরিপদ ভারতী। হরিপদ ভারতী, হ্যাঁ, ব্রিলিয়েন্ট স্পিকার এবং স্কলারশিপের দিক থেকে তিনি অসাধারণ ছিলেন। তারপরেই নাম আসে অধ্যাপক বিষ্ণুকান্ত শাস্ত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটি হিন্দি বিভাগের প্রধান ছিলেন। সুদীর্ঘদিন আমাদের বাংলায় ছিলেন উনি। কাশ্মীরি ব্রাহ্মণ ছিলেন, কাশ্মীরি ব্রাহ্মণ, কিন্তু ছোটবেলা থেকে এখানে বেঙ্গলে রয়েছেন। হরিপদ ভারতী কি বাঙালি? ভারতী 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 হচ্ছে টাইটেল, ও আচ্ছা ভারতীর টাইটেল। আচ্ছা। তো আমাদের হাওড়া গার্লস কলেজে অধ্যাপক ছিলেন, নরসিংহ দত্ত কলেজের অধ্যাপক ছিলেন, এবং বক্তৃতা দেওয়ার পরে এত গুণগ্রাহী যারা অপোজিশন পলিটিক্যাল পার্টি তারা এসে নমস্কার করতো, মহিলারা সব। তো উনি ঠাট্টার ছলে বলতেন যে আমার ছোট ছোট বোনেরা, মায়েরা, যতগুলো প্রণাম আমি পেলুম ততগুলো ভোট পেলে আমি কিন্তু জিতে যাই, ততগুলো ভোট পেলে আমি জিতে যাই। তো যাই হোক, তো মানুষ ভোট দিত না সেই সময়টা, দিত না, কারণ সেই সময় কংগ্রেস একটা পাওয়ারফুল ফোর্স, কমিউনিস্টরা খুব পাওয়ারফুল ফোর্স। মানে এটা কোন সময়টা, সালটা কত সময় হবে? এটা হরিপদ ভারতী তো জনসংঘও ছিলেন, জনসংঘে ছিলেন। আর জনসংঘেতে উনি প্রমিনেন্স পান ধরুন 60-র শেষের দিক থেকে, আর বিজেপি হলো 1980। জনসংঘটা তো জনতা পার্টির সঙ্গে মার্চ করে গেছিল, নিজের এক্সিস্টেন্সকে তুলে দিয়েছিল একটা পার্টি। কারণ সেই সময় কংগ্রেসের যে ইমার্জেন্সি, যে অত্যাচার হয়েছিল, সেখান থেকে দেশকে মুক্ত করার উদ্দেশ্যে নিজের এক্সিস্টেন্স মতো তুলে দিয়েছিল। আমাদের প্রদীপ ছিল জনসংঘের সিম্বল। আচ্ছা, প্রদীপ সিম্বল ছিল, দীপশিখা, দীপশিখা, প্রদীপ। আচ্ছা। তো অনেক কষ্ট হয়েছিল, এবং একটা সময় বাজপেয়ীজি একটি বক্তৃতায় গোয়াতে বলছেন যে সেই সময়তে আমরা যখন জনতা পার্টির সঙ্গে মিশে গেলাম, মার্চ করলাম, নিজের এক্সিস্টেন্সকে ভুলে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থের কথা ভেবে, সেই সময় আমাদের মাঝে মাঝে মনে হতো যে আমরা রাডারলেস শিপ, জাহাজে সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, কোথায় ডাইরেকশন জানি না, ভেসে চলেছি। কোনো হিডেন রকে গিয়ে ধাক্কা লাগবে না তো? আর ঠিক ধাক্কাই লাগলো, গভর্নমেন্টটা ভেঙে গেল। যখন ভেঙে গেল, তার যেসব কারণ ছিল তার মধ্যে ছিল যে দ্বৈত মেম্বারশিপ চলবে না, মানে আরএসএস এর মেম্বারশিপ এবং জনতা পার্টির মেম্বারশিপ, এটা চলবে না। আচ্ছা, এখন আরএসএস আর জনতা পার্টির মেম্বারশিপ চলবে না, দুটো চলবে না। আচ্ছা, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ওয়ান। তো তাতে বাজপেয়ীজি এবং আদবানিজি উত্তর দিয়েছিলেন, ভাই জনতা পার্টি সেই দিনে হলো, জেপির নেতৃত্বে আমরা জেপিকে দেখে দেশের বৃহত্তর স্বার্থের কথা ভেবে আমরা নিজেকে বিলীন করে দিয়েছিল, যে পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গড়ে তুলেছিলেন। তো আর আমরা ছোটবেলা থেকে আমরা শাখায় যাই, আমরা সঙ্গ করি, ওটা অনেক আগেকার আমাদের সংগঠন, এবং ওই সংগঠন থেকে আমরা দেশপ্রেম শিখেছি, দেশকে ভালোবাসা শিখি। সুতরাং এই দুটোকে কোনো কনফ্লিক্ট নেই। আর আরএসএস সবসময় একটা সামাজিক প্রতিষ্ঠান, ইট ইজ সোশ্যাল অর্গানাইজেশন। কোনো আরএসএস এর লোক সে আলাদা, সে আরএসএস এর সিম্বলে সে ইলেকশনে দাঁড়ায় না। তো অবভিয়াসলি আমাদের যদি চয়েস করতে বলে, আমরা আমাদের কাছে ডোরস ওপেন, চলে যাব, তখন কিন্তু কোনো অপশন এটা দেবেন না। আরএসএস ইজ নট এ পলিটিক্যাল পার্টি। দেশ গড়ার জন্য, সাধারণ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য এটা অর্গানাইজেশন। ভেঙে গেল, ভেঙে গিয়ে 1980 সালে হলো আমাদের ভারতীয় জনতা পার্টি। এবং সেই সময় পশ্চিমবঙ্গে যারা স্থাপন করেছিলেন এবং প্রথমের দিকে অনেক ঘাম ঝরিয়েছিলেন, অনেক আত্মত্যাগ করেছিলেন, তার মধ্যে
অধ্যাপক হরিপদ ভারতী, অধ্যাপক বিষ্ণুকান্ত শাস্ত্রী, আমাদের হাওড়ারই লোক, সকলের প্রণম্য সুকুমার ব্যানার্জি, সুকুমার ব্যানার্জি, হ্যাঁ, সুকুমার ব্যানার্জি, উনি তো সভাপতি হয়েছিলেন সব অনেকবার, অনেকবার, হ্যাঁ। যে তপন শিকদার তপন শিকদার, was a brilliant speaker, তপন স্যার। আচ্ছা, এবারে- তপন দা পার্টির অফিসে দিনের পর দিন দেখেছি বেঞ্চের উপর শুয়ে, খাট ছিল না পার্টির, আচ্ছা, যেটা মুরলীধর সেনলেনে আমাদের যেটা পার্টি অফিস, বেঞ্চের উপর শুয়ে কাটিয়েছে। তপন বাবু। তো আচ্ছা, আরেকজন ছিলেন জুলু মুখার্জি। না, জুলু মুখার্জি ব্যারিস্টার, রেপুটেড ব্যারিস্টার, উনি আমাদের পার্টিতে অনেক পরে আসেন। পরে এসেছেন, আচ্ছা। পরে আসেন। আমি তখন সেক্রেটারি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার আগের বার উনি হেরে গেছিলেন আচ্ছা, 98-এর ইলেকশনে। 99-এর ইলেকশনে আমাকে বিষ্ণুজি এবং তপনদা এরা সব দায়িত্ব দিয়ে পাঠালেন, সোল অবজারভার তুমি যাও ওখানে কৃষ্ণনগরের সিটটা জিতে নিয়ে আসো, যে কৃষ্ণনগরে 33% হচ্ছে মাইনরিটি ভোট, সেইখান থেকে জিতে নিয়ে আসো তুমি। তো আমাকে কলেজ থেকে তখন আমি প্রায় 6 মাস ছুটি নিয়েছিল, ছুটিটা পাওনা ছিল, তো ছুটিটা আমি নিয়েছিলাম। অ্যান্ড প্রিন্সিপাল ওয়াজ কাইন্ড এনাফ যে আমাকে ছুটিটা গ্র্যান্ট করেছিলেন। আমি অ্যাট এ স্টেজ 6 মাস কৃষ্ণনগরে বসে সংগঠনটাকে মজবুত করে একেবারে নিচের থেকে, একেবারে মানে একেবারে একেবারে বুথ থেকে। থেকে প্রত্যেকটা বুথে একটা করে পার্টি অফিস টেম্পোরারি 6 মাসের জন্য। আচ্ছা। ভাবুন কি হিউজ বিশাল ব্যাপার সেই সময়। সেই সময়, হ্যাঁ, এখন যে তো- সময় এখন তো অনেকটা- সিপিএম তখন মধ্য গগনে মধ্য গগনে, মানে সেই সময়। সিপিএম এর সঙ্গে আমাদের সম্পর্ক তো মানে আদায় কাজ করা হয়। আদায় কাজ করা, কিন্তু সিপিএম এর নেতা যারা ছিলেন টপ লেভেল, তার সঙ্গে আমি পরবর্তীকালে যখন সভাপতি হলাম, রিলেশনশিপ ভালো ছিল, আচ্ছা, মানে শ্রদ্ধার সম্পর্ক ছিল। ব্যক্তি তারা টু ব্যক্তি, ব্যক্তির মানে ব্যক্তি। দলগত নয় কিন্তু। দলগত নয়। দলগত নয়। পার্টিগতভাবে আমারও এটা বর্তমানে এখনো মনে করি যে রাজনৈতিক মতবাদে আমরা এক জায়গায় না পৌঁছাতে পারি, কিন্তু ব্যক্তি টু ব্যক্তি রিলেশনশিপটা ভালো হওয়া উচিত। এই যে তাতে ভাবনাটা তাতে হেলদি একটা সমাজ গড়ে ওঠে। আচ্ছা, আজকে এই যে আপনি অন্য পার্টি করলে পরে আমি আপনার শত্রু হয়ে যাব, এবং কেমন করে আপনাকে হিউমিলিয়েট করব, খালি মেন্টালি নয় ফিজিক্যালি কেমন করে হিউমিলিয়েট করব, নিপীড়ন। নিপীড়ন, এইটে ভালো নয়। এটা আমি দেখতে পাচ্ছি যারা নতুন এসছেন সরকারে, সেই সরকারের মধ্যে একটা চেঞ্জ আমি লক্ষ্য করছি, যেটা খুব হেলদি সাইন। যে নতুন পার্টি এসছে, সে পার্টির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য, আমি অনেকদিন থেকে চিনি তাকে। শ্রমিকের কথাবার্তা এত মার্জিত, এবং শ্রমিক একটা আইডিয়া দিয়েছে যে দল মত নির্বিশেষে যেখানে মহিলাদের উপর অত্যাচার হবে, যেখানে আইন শৃঙ্খলা ভাঙা হবে, সেখানে পুলিশকে কিন্তু স্ট্রং অ্যাকশন দিতে হবে। এই যে অ্যাটিচিউড, একটা নিউ অ্যাটিচিউড, এটা কিন্তু হেলদি বলে আমার মনে হচ্ছে যে একটা নতুন রাস্তার দিকে আমরা যাচ্ছি। তো পশ্চিমবঙ্গে এই ছাদে দেখছি, এটা কি পাখিদের জল খাওয়া বাড়ি? পাখিদের জল খাওয়া, হ্যাঁ? এখানে সেই মানবিকতায় ছাদে। পাখিদের জল খাওয়ানোর জন্য অনেক পাখি আসে সকালে। আচ্ছা, আপনি হরিয়ানাতে গেছেন, হরিয়ানার আপনি রাজ্যপাল, আপনি হরিয়ানা সামলান। পশ্চিমবঙ্গ তো আমরা একটু দরিদ্র হয়ে গেছি না? আমরা একটু গরিব হয়ে গেছি না? আমাদের একটু অনটন আছে না? দেখুন, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল, নট এ ভেরি গুড স্টুডেন্ট, কোনো কালেই ছিলাম না, কিন্তু সিনসিয়ারলি একটু পড়াশোনা করতে চেষ্টা করতাম। আমাদের মাস্টারমশাইরা শিখিয়েছিলেন যে ইকোনমিক রিকভারি বা ইকোনমিক ডেভেলপমেন্ট করতে গেলে একটা রাষ্ট্রের বা একটা রাজ্যের, সেখানে পলিটিক্যাল স্টেবিলিটি দরকার। বাংলার ট্র্যাজেডি হচ্ছে যে এখানে কংগ্রেস রাজত্বের পরে যে রিজিমটা শুরু হলো, সেখানে কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটি ছিল 34 বছর। সিপিএম তখন পলিটিক্যাল স্টেবিলিটি ছিল, লাভ কি হয়েছে? কিছুই লাভ হয়নি। তার মানে আমরা যে পড়াশোনাটা করিয়েছিলাম, মাস্টারমশাই যেটা শিখিয়েছিলেন, সেটা তাহলে নস্যাৎ হয়ে যাচ্ছে। তার পরবর্তীকালে যারা এলেন, সেখানেও 15 বছর পলিটিক্যাল স্টেবিলিটি ছিল, হিউজ মেজরিটি, অপোজিশন সেই রকম ভাবে টিম করে জ্বলছিল না। আচ্ছা, এখন কেন এটা হলো?
তার কারণ দেখুন, একটা যদি লিডারশিপের ভিশন যদি না থাকে এবং একটা মানবিক টাচ অ্যাডমিনিস্ট্রেশনে যদি না দিতে পারে, তাহলে এই পলিটিক্যাল স্টেবিলিটি কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। আচ্ছা, আমাদের বেঙ্গলে দেখুন, আমি উত্তর ভারতে, দক্ষিণ ভারতে এখন তো ভ্রমণের সুযোগ পাই, অনেক রাজ্যে যাই, ডিপলি হায়েস্ট লেভেলে ঘোরাঘুরি করার সুযোগ আসে। চিফ মিনিস্টার, হায়েস্ট ব্যুরোক্র্যাটস, জুডিশিয়াল হেডস হাইকোর্টে, তাদের সঙ্গে এক্সচেঞ্জ অফ ভিউজ হয়। বেঙ্গলে এত সুবিধে, দেশ বিভাগের পরেও সে সুবিধে কিন্তু ভারতবর্ষের দুটো তিনটে স্টেটে আছে কিনা সন্দেহ। তাই কিন্তু আমরা তো কিছু বুঝতে পারছি না। দেখুন, এখানে একটা পোর্ট আছে, তো হ্যাঁ, পোর্ট আছে। ইন্ডিয়ার প্রায় 70% স্টেটে কোনো পোর্ট নেই, ল্যান্ডলকড। হরিয়ানাতে তো কিছু নেই, না, পাঞ্জাবেরও কিছু নেই, নেই। ইউপির নেই, না, বিহারের নেই, নেই। মধ্যপ্রদেশের নেই। নেই। তাই ল্যান্ডলক স্টেট তারা কত এগিয়ে গেল। আমাদের ব্রিটিশ আমলে ক্যালকাটা পোর্ট, যার মেশিনারি এত ইমপ্রুভ, যার লজিস্টিক্যাল সাপোর্ট এত বেশি, পোর্ট রয়েছে, প্রচুর রিভার রয়েছে, ফার্টাইল সয়েল রয়েছে। আমি ওখানে গিয়ে ভেজিটেবলস পাই সব রকমের, কিন্তু বেঙ্গলের ভেজিটেবলসের যা টেস্ট, ওখানকার ভেজিটেবলসের টেস্ট কিন্তু সমান নয়। কোনটা ভালো? এইটা ডেফিনেটলি। এখানে পটল বলো, ঝিঙে বলো, বেগুন বলো, উচ্ছে বলো, বিভিন্ন রকমের শাক বলো, ওরা তো খুব সার ব্যবহার করে মনে হয়। অদ্ভুত না, ওখানে অর্গানিক অনেক আগে থেকে আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, এখানে স্কিলড লেবার রয়েছে। আপনার হাওড়ায় তো আগে বলা হতো শেফিল্ড, না সেফিল্ড বলা হতো বলা একসময়। হতো। এখানে স্কিলড লেবার ছাড়াও এখানে একটা ইংলিশ নোয়িং মিডল ক্লাস রয়েছে, মিডল ক্লাস রয়েছে। ঠিক কিনা? ইয়েস স্যার। এখানে কয়লা আর লোহা শীষ দেওয়ার দূরত্বে পাওয়া যায়। কয়লা তো আমাদের এখানেই আছে। একটা শীষ দিলে সেখানে কয়লা পাওয়া যায়, যতটা শীষটা যাবে। এখানে আপনার টি গার্ডেন আছে, এখানে হিমালয় রয়েছে, এখানে সমুদ্র রয়েছে, সমতলও রয়েছে। তো আমাদের এখানে হিউম্যান রিসোর্স, বাঙালিদের যে বুদ্ধি, কত ব্রিলিয়েন্ট ছেলে আজকে আইটিকে ডমিনেট করছে হায়দ্রাবাদে, তামিলনাড়ুতে, ব্যাঙ্গালোরে। সুতরাং সেই রিসোর্সেস আমাদের রয়েছে। আমাদের সায়েন্টিফিক ইনস্টিটিউটসগুলোতে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, টাটা ফান্ডামেন্টাল রিসার্চ, বাঙালিরা ডমিনেট করছে সব। এখানকার বেস্ট ব্রেন ওখানে চলে গেছে। কোথায় হবে এবার? মানে আমাদের নতুন তো সরকার এলো, আমরা কি আমাদের বাঙালিদের এই পশ্চিমবঙ্গের পার্টিশনের পরেও যেটুকু আছে সেটুকু কিন্তু যথেষ্ট। এবার একটা এই রাজ্যটাকে হৃদয় দিয়ে ভালোবাসা চাই, যে আমি যে ক বছর ক্ষমতায় থাকবো সেই ক বছর এই পশ্চিমবঙ্গ যে এত পিছিয়ে গেছে, সেখান থেকে আস্তে 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 স্লোলি বাট স্টেডিলি তাকে আমি এগিয়ে নিয়ে যাব। আমি কয়েকদিন যা দেখতে পাচ্ছি, আমার পুরনো দল বলে বলছি না, খুব আনন্দ দিয়েছে আমাকে যে সমস্ত স্টেপ নিচ্ছে, দল মত ধর্ম নির্বিশেষে। এই স্টেপগুলো কিন্তু খুব দরকার ছিল। এবং বর্তমান যারা নেতৃত্বে এসছেন পশ্চিমবঙ্গে, তাদের যে প্রজ্ঞা, তারা যে ঘাম ঝরিয়েছে, আমি তাকিয়ে আছি সেই দিনটার দিকে যেদিন আমার সেই পুরনো ছোটবেলায় যে বাংলাকে আমরা দেখেছি, ফ্লারিশিং বেঙ্গল, ইভিন আফটার পার্টিশন ইন দ্য 50s, তখনও কলকারখানায় গমগম করছে। আপনি স্যার স্বাধীনতার আগে জন্মেছে, আমি 1944-এ জন্ম। 44 জন্ম, স্বাধীনতার আগে। তো এখানে 50s-এ আমি দেখেছি পিল পিল করে লোক মাদ্রাস থেকে আসছে, ইউপি বিহার থেকে আসছে, পাঞ্জাব থেকে পাঞ্জাবিরা সব আসছে, পরিযায়ী এখানে আসছে। এখানে আসছে।
ছোটবেলায় হাওড়া ময়দানে খেলতে যেতাম ভোর 4টের সময় উঠে প্র্যাকটিস করতে যেতাম। কি ফুটবল না ক্রিকেট? ফুটবলও ক্রিকেটও সব খেলা খেলতাম। আচ্ছা। পড়াশোনায় একটু ঘাটতি ছিল, বাবার হাতে খুব মার খেত। তো দেখতাম কি হাওড়া স্টেশনে ট্রেনটা এসে আর ওই ভেতর দিয়ে আমাদের একটা শর্টকাট করে একটা হাওড়া ময়দানে আসা যেত। পিলপিল করে লোক আসছে জানেন। আর এখানে তখন গমগম করছে এশিয়ার বিখ্যাত সমস্ত কোম্পানি, গেস্টিন উইলিয়ামস, রেমিংটন, রেমিংটনের টাইপ হাওড়া বার্ন কোম্পানি, ওয়াগন মেকার, ব্রিজ অ্যান্ড রুফ, 7খানা বড় বড় জুট মিল। প্রত্যেকটা জুট মিলে 15 থেকে 16,000 লোক কাজ করে। স্বাধীনতার পরে 16,000 লোক কাজ একটা জুট মিলে, এখন সব মাল্টি স্টোরিড হয়ে গেছে। স্বাধীনতার পরে বিখ্যাত বিদেশি রাষ্ট্রনায়ক যারা এসেছিলেন তাদের মধ্যে প্রথম এসেছিলেন তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন, মানে খুব পাওয়ারফুল স্টেট তখন, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া। তারা এসেই প্রথম হাওড়া জুট মিল ভিজিট করেছে। যে কীভাবে তোমরা ভাই এসব কার্পেট করো, চটের থলি করো, মেশিনগুলো দেখাও তো। এসেছিলেন, আমি ছোটোবেলায় বাবার হাত ধরে গেছিলাম দেখতে 1953-তে। তো বাংলার তখন এইরকম ছিল। তারপরে পরবর্তীকালে রাজনৈতিক লড়াই, দিতে হবে ঘেরাও, লেবার ইউনিয়ন, ইরেসপন্সিবল ট্রেড ইউনিয়ন মুভমেন্ট। এটা ঠিক না, এটা ঠিক যে নিষ্পেষণ ছিল, অত্যাচার ছিল, শ্রমিকদের উপরে পীড়ন ছিল, অস্বীকার করার উপায় নেই। শ্রমিকদের বেতনও কম ছিল, অর্থনৈতিক দিক থেকে তারা খুবই কষ্টে ছিল। কিন্তু এটাও ভাবতে হবে যে যদি প্রোডাকশন না বাড়ে, মালিক কেমন করে দেবে, ডিস্ট্রিবিউট করবে, কোনটা আগে হবে, ডিস্ট্রিবিউশন আগে না প্রোডাকশন আগে? যেই আপনি ডিস্ট্রিবিউশনের উপর আগে জোর দেবেন তখনই হয়ে যাচ্ছে গন্ডগোলটা। প্রোডাকশনের উপর জোর দিলে পরে, প্রোডাকশন যদি বেশি করতে পারি আমরা, তাহলে আমি সেখানে ক্লেম করতে পারি যে এটাকে আপনি ইভিনলি ডিস্ট্রিবিউট করুন, শ্রমিকরাও যাতে ভাগ পায়। কিন্তু সেটা যদি না হয় তখন মুভমেন্টের একটা জাস্টিফিকেশন থাকে। কিন্তু যে সময় 66-67-এ ভুলটা আমরা করে বসলাম যে আমরা ডিস্ট্রিবিউশনের উপর জোর দিই, মানে জ্যোতি বসু সরকারের সময় যেটা শুরু হলো সেটাতে ক্ষতি হয়েছে এই জন্য যে মুভমেন্ট নিশ্চয়ই হবে, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট হবে না কেন? ফর বেটার লিভিং স্ট্যান্ডার্ডস অফ ওয়ার্কার্স নিশ্চয়ই হবে। তৃণমূল সরকারের আমলেও তো একই ব্যাপার, মানে কোনো লাভ তো কোনো পলিসি ছিল না, কোনো পলিসিই ছিল না, এমনিই চলেছে। না ফর দ্য এন্টারপ্রেনার্স, নট ফর দ্য লেবার, কোনো পলিসি, মানে কারোর জন্য কিছু নেই, কোনো পলিসি ছিল না স্টুডেন্টসদের জন্য, না আনএমপ্লয়েডদের জন্য, না এগ্রিকালচার ফার্মার্সদের জন্য। আজ ভাবুন বেঙ্গলে যে আলুটা যে এত ভালো আলু হলো, সে আলুটা আমি আশেপাশের রাজ্যেতে আমি পাঠালুম না। আমার আলুগুলো সমস্ত এখানে, আপনার এখানে যে কোল্ড স্টোরেজ তার সংখ্যাও কম, সুতরাং সেখানে সব ভর্তি হয়ে গেল। ভর্তি হয়ে গিয়ে যে আলুগুলো পড়ে রইল সেগুলো ফার্মার্সরা, আবার তাদেরকে অ্যালাউ করা হলো না গিয়ে তুমি বাবা যাও বিহারে গিয়ে, উড়িষ্যাতে গিয়ে, মাদ্রাসে গিয়ে, কর্ণাটকে গিয়ে বিক্রি করো, সেটাও অ্যালাউ করা হলো না। ভাবুন, ল্যাক অফ ভিশন লিডারশিপের। নতুন সরকার আমাদের কাছে এলো, আমি আপনার যখন বাড়ির ছাদে এলাম, আমি দেখলাম আপনার বাড়ির ছাদে লেবু, এটা মনে হয় কাগজি লেবু হয়েছে। কাগজি লেবু হয়েছে, হ্যাঁ, মানে পুরো ফুলে, মানে এটা কি বলে, ওই দেখুন না, গোলাপ হয়েছে, পুষ্পে ভরা একটা জায়গা। তো আপনিও কি সেই স্বপ্ন দেখেন? তো না, অবশ্যই দেখেন যে বাংলার সেই জায়গাটা আবার যেটা ছিল। স্বপ্ন কখনো মানুষের জীবনে যদি চলে যায়, জীবনটা রইল কি বলুন? হরিপদ ভারতীরা যে পথ ধরে এসছে, যে পথের শরিক হয়েছেন আপনি, এখন হরিয়ানাতে আছেন। দেখুন, আমার সময় ছাড়াও আমার পরে যারা এসছেন তারাও কিন্তু যথেষ্ট ঘাম ঝরিয়েছিল। আমার পরে অধ্যাপক তথাগত রায় এসেছিল, আমার পরে রাহুল সিনহা এসেছিল, আমার পরে দিলীপ দা এসেছিলেন, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এসেছিলেন। এরা সকলেই কিন্তু ডেডিকেটেড লিডারশিপ দিতে কিন্তু চেষ্টা করেছে। এরা কিন্তু জীবনে
নিজের স্বার্থ কিন্তু দেখেনি। এটা সকলেই খেটেছে। বিজেপি কোথায় ছিল সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করেছে, ধীরে ধীরে চেষ্টা করেছে। এবং একটা তো আমাদের প্লাস পয়েন্ট ছিল, আমরা খুব ন্যাশনালিস্ট মাইন্ডেড ছিল, সেটাই আমাদের ফান্ডামেন্টাল বেসিস। আরেকটা জিনিস আমাদের পার্টির ছিল যেটা অনেক পার্টিরই নেই, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লিডারশিপ বরাবরই খুব ভালো ছিল। বাজপেয়ীজির আমল বলুন, তার পরবর্তীকালে এখন মোদিজির আমল, এদের লিডারশিপটা আমাদেরকে একটা বাঁধনের মধ্যে রেখেছে, যেখান থেকে সেই সুতোটা কিন্তু ছিঁড়ে যাওয়ার কোনো প্রশ্ন মানে আসে না। একটা সুতো আছে, সুতো আছে, টান টান। টানটানা। কোনো কিছু অন্যায় বা ভুল পথে চালিত হচ্ছি, সেটাকে কিন্তু ওখান থেকে কন্ট্রোল হবে, কন্ট্রোল মানে পিওম ডবল ইঞ্জিন, পিওমো সিওমো, সুতো আছে। সুতোটা দেখা যায় না, মানে মাকড়সার জালের থেকেও সরু, কিন্তু টান টান হয়ে আছে, দেখা যায় না। কোথাও কোনো অন্যায় করা যাবে না, কোথায় কোনো অবিচার করা যাবে না, কোথাও কোনো গাজোয়ারি করা যাবে না, একটাই খালি পথ, খালি উন্নয়ন। স্যার, আরেকটা কথা জানার ছিল, আপনি তো হরিয়ানার রাজ্যপাল, আপনি হরিয়ানাতে বেশি দিন নয়, কিছুদিন আছেন, বছর খানেক হবে হয়তো। পশ্চিমবঙ্গে আপনার বিশাল দীর্ঘ জীবন, এই হরিয়ানা আর পশ্চিমবঙ্গ, উন্নতি উন্নয়ন দুটো রাজ্যের পার্থক্য একটু যদি ছোট করে বলেন। আমরা ছোটবেলা থেকে উত্তর ভারত মানে আমরা মনে করতাম পাঞ্জাব। হ্যাঁ, 1966 সালে পাঞ্জাব থেকে হরিয়ানা আলাদা হয়। আচ্ছা, আমি 74-75 সালে একবার চণ্ডীগড়ে গেছিলাম একটা পেপার প্রেজেন্ট করতে আমার সাবজেক্টে, তারপরে আর যাইনি। 50 বছর পরে বিরাট দায়িত্ব নিয়ে আমাকে রাষ্ট্রপতি পাঠালেন হরিয়ানাতে, গিয়ে দেখলাম ফেনোমেনাল ডেভেলপমেন্ট, রাস্তাঘাট, ইন্ডাস্ট্রিয়াল হাব। ফরিদাবাদ সবচেয়ে বেশি মোটরসাইকেল, সবচেয়ে বেশি ট্রাক্টর তৈরি হয় ওখানে, মারুতি গাড়ি। আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রি আপনার পানিপথে, পানিপথ, সেই যুদ্ধের পানিপথ, ব্যাটল অফ পানিপথ। আপনার যে এডুকেশন হাব আপনার রয়েছে সোনিপথে, সোনিপথ। এত ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, অশোকা অ্যান্ড জিন্দাল, ইন্ডিয়ার টপ প্রাইভেট ইউনিভার্সিটি, টপ। তো ওখানে যে হেলথ কেয়ার হসপিটালগুলো গেলে পরে আপনি বলবেন যে কি তফাৎ একটা অন্য রাজ্যের সঙ্গে। কোথায়? না, ওখানে গভর্নমেন্ট যে হসপিটাল সেইগুলোর কথা বলছি। এবার আয়ুষ্মানে দেখুন, দামি নামি বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অপারেশনগুলো, সেগুলো আপনার যা লিমিটেড 5 লক্ষ টাকায় তো হবে না। ধরুন আপনার একটা কিছু আপনি চেঞ্জ করবেন, আপনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট, আপনার লিভার ট্রান্সপ্ল্যান্ট, এ কি আপনার ওই টাকাতে হবে? হয় না। যাই হোক, এটা গরিবদের পক্ষে ডেফিনেটলি খুব দরকার। ওখানে একটা গরিব মানুষ আছে না, সবাই বড় লোক ওখানে? এমন পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে গরিব লোক নেই। গরিব লোকরা ঠিকঠাক বাঁচতে পারে তো ওখানে? কিন্তু ওখানে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 3.93 crore। তার মানে 30, এবার 12 দিয়ে ভাগ করুন, প্রায় আপনার 35,000 পার মান্থ। তো 35,000 ইন্ডিয়ান রুপিতে আজকে যাদের একটা টাকা, সেই টাকাতে মোটামুটি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি 5 জনে চলতে পারে তো। এডুকেশন দিয়ে, টিচারকে মাইনে দিয়ে, গৃহশিক্ষককে মাইনে দিয়ে, খাওয়া দাওয়া পেয়ে মোটামুটি চলতে পারে 35,000 টাকাতে। অন্যান্য রাজ্যে কিন্তু এইরকম হাই পার ক্যাপিটা ইনকাম নেই, গুজরাট আর মহারাষ্ট্র বাদ দিয়ে। গুজরাট মহারাষ্ট্র বাদ দিয়ে পশ্চিমবঙ্গ তো নেই। জিএসটি পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে, জিএসটি হিউজ কালেকশন, ঠিক আছে। এখন আনএমপ্লয়মেন্ট কম, ইউনিভার্সিটির এক একটা সাইজ হচ্ছে 150 একর মিনিমাম, 500 একর পর্যন্ত ম্যাক্সিমাম। মানে আমি মেন গেট একর বলছি কিন্তু স্কয়ার ফিট বলছি না। মানে মেন গেট দিয়ে ঢুকে তো আমার অনেকক্ষণ লেগে যাবে যেতে। আমার যে গেস্ট হাউস, ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, কোনো ইউনিভার্সিটি আমি যখন চ্যান্সেলর হিসেবে যাই, 10 মিনিট সময় লাগে গেট থেকে ওই ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। হেঁটে না গাড়িতে? গাড়িতে, জার্মান কার, তার স্পিড ভাবুন। অনেক বড় ব্যাপার তো ওটা। না দেখলে তো বিশ্বাস করবেন না
যে গভর্নর কি বলছেন রে বাবা 150 একর আপ টু 500 একর, 150 একর হচ্ছে মিনিমাম। আপনি কুরুক্ষেত্রে যান, আপনি রোটাক এমডিইউতে যান, বিভিন্ন ইউনিভার্সিটি হচ্ছে এই সাইজ। চাষবাস হয় না শাড়ি শিল্প হচ্ছে? ওখানে চাষবাসই তো মেন। দেখুন ওখানে একটা পোর্শন আছে রাজস্থানের বর্ডার, একটা পোর্শন আছে ইউপির বর্ডার, একটা পোর্শন আছে পাঞ্জাবের বর্ডার। এইগুলোতে মেনলি হচ্ছে এগ্রিকালচার বেসড। দিল্লির কাছে যেটা, সেটা হচ্ছে মেনলি ইন্ডাস্ট্রিয়াল বেস এডুকেশন হাব। হরিয়ানার সুবিধা হচ্ছে নিয়ারেস্ট টু দিল্লি, আর ওপরটা হচ্ছে হিমাচল প্রদেশের গায়ে, যেখানে ফল টল খুব সুন্দর পাওয়া যায় বিভিন্ন রকমের থ্রু আউট দি ইয়ার। তো হরিয়ানাতে রাস্তাঘাট খুব ভালো, খুব ভালো রাস্তা, বিশাল মানে চওড়া। 4-5টা বর্ষাতেও সে রাস্তা ভাঙবে না। মানে ওখানকার অত চুরি টুরি করে না, আমাদের এখানে যেমন তোলা মূল্যের মতন তুলে নেয়, এখানে ওসব নেই। না, তবে তবে এটা বলা ভুল হবে যে হরিয়ানা কোনো সমস্যা নেই। আচ্ছা, পাঞ্জাব থেকে, পাঞ্জাবের ড্রাগে খুব এফেক্টেড হয়েছে পাঞ্জাব। সেই ড্রাগ এখানে আসতে চেষ্টা করে, কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেশন এত কড়াকড়ি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। তো আমি সবসময় তাদের সঙ্গে কথাবার্তা বলি যে যাতে আর কি ওটা যাতে আমাদের হোস্টেলে যাতে না আসে। ইউনিভার্সিটি হচ্ছে। ইউনিভার্সিটি হোস্টেল ওখানেই তো বেশি মেন এন্ট্রিটা ঢোকে। তো ওখানে প্রাইমারি স্কুলে আমি যেখানেই যাই ডিস্ট্রিক্টের, ডিস্ট্রিক্ট অফিসিয়ালস এবং ইউনিভার্সিটি হাইয়েস্ট অফিসিয়ালসদের সঙ্গে আলোচনা করি। আমার এটা একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে এই 10 মাসে, যে আমি দুটো প্রাইমারি স্কুল ভিজিট করি, একটা রুরাল Primary একটা school? আরবান। কোনো গভর্নর করেন না, একটা রুরাল একটা আরবান। আপনি বললে বিশ্বাস করবেন না, প্রত্যেকটা রুরাল প্রাইমারি স্কুলে একটা ক্লাসে 4টে পাখা, 1 2 3 4, আমি কিন্তু ভাবতে পারছি না। 4টে আমি পাখা। নিজেও এখানে পড়াশোনা করেছি, শুনুন। আমাদের স্কুলে এসব নেই। আচ্ছা, বেঞ্চ আলাদা। ওগুলি প্রাইমারি আমি স্কুল তো washroom- সরকারি প্রাইমারি স্কুল, সরকারি না বড় লোকদের স্কুল? সরকারি প্রাইমারি স্কুল। আচ্ছা, আমি ওয়াশরুমে ঢুকে যাই, হ্যাঁ। দেখি ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, টিপলে পরে ফ্ল্যাশ কাজ করছে কিনা, জল পড়ে কিনা, আলো আছে কিনা, ভেতর থেকে ছিটকিনি দেওয়া যায় কিনা। তো আমি সব গার্ডিয়ানসদের ডাকি যখন প্রাইমারি স্কুলে যাই। তো একজন 86 বছরের এক বৃদ্ধা ফার্মার্স ওয়াইফ, তার কাছে যেতে তিনি আমার হাতটা ধরেছেন। मैं कभी हाँ। गवर्नर नहीं देखा है। हाँ। मेरा विलेज 4-5 विलेज जो आसपास में है, हाँ। उधर का जो नागरिक है वो भी कोई भी गवर्नर नहीं देखा है। आपको देखा है, इसलिए आपको हाथ में पकड़ा है। लेकिन जब गवर्नर को देखा है, देखता है वॉशरूम में घुस जाता है। क्यों? कि आपको पोती है ना स्कूल के, पोती का सिक्योरिटी के लिए कि ठीक है कि नहीं, उसका फैसिलिटी सब अच्छा है कि नहीं। आप जो कंप्लेन करते हैं हमारा स्कूल का प्रिंसिपल को, वो अटेंशन प्रिंसिपल देते हैं कि नहीं, उसलिए तो मैं आया। আর যেখানে যে প্রাইমারি স্কুলে ইনফ্রাস্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি আছে, আমি আমার স্পেশাল গ্র্যান্ট থেকে তাদেরকে আমি যথেষ্ট সাহায্য করি। ব্যাপারটা শুনলেন তো? মানে আমি রাজ্যপালের সঙ্গে কথা বলছিলাম, উনি হরিয়ানার সম্পর্কে এখানে বললেন। আমাদের এখানেও স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এখানেও পড়াশোনা হয়, এখানেও রাস্তা আছে, এখানেও শিল্পের কথা বলা হয়। কিন্তু উনি যা বললেন আর আমি যা শুনলাম আর আপনারা যা শুনলেন, তার মধ্যে কিন্তু বিশাল একটা ফারাক। নতুন সরকারের কাছে মানে জনগণ এই যে ফারাকটা মুছে দেওয়ার যে দিতে পারে, তাই তো এটা সরকার হয়তো Definitely. একটা আশা করে যে এই যে ফারাক, একটা নতুন রাজ্য হয়ে কি পার ক্যাপিটা ইনকাম, সেই জায়গাটা যেন মুছে যায়, সেটাই মানুষের আশা। আমরা প্রাইম টাইমে হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষের সঙ্গে কথা বললাম। এখন একটা বিরতির পর অন্যান্য খবর।